সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যে বিষয়টা, সে বিষয়টা এই পরীক্ষার ক্ষেত্রে আলাদা করে কমপ্লিট ভাবে 25% ওয়েটেজ নিয়ে দিয়েছে। ঠিক আছে, যেটা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে দেয় না। কিন্তু যদি মনে করো তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শুধুমাত্র 15 নম্বর আছে, তো অবভিয়াস কথা আমাদের এই এক্সামে কোয়ালিফাই করতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। তার সাথে সাথে এই যে জিকে বলে যে পোর্শনটা রয়েছে, এইটাকেও পারতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা বড় পোর্শন ভূমিকা রয়েছে। ঠিক আছে, কারণ কি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা না করি তা আমাদের জিকে খুব সমস্যা হবে। জিকে যদিও আমাদের স্ট্যাটিক জিকে রয়েছে, কিন্তু তারপরেও যদি আমি তোমাদেরকে একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই যে ইন্ডিয়াতে আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে, তো তোমরা সেখানে কি করো না, তোমরা সেখানে বিভিন্ন ডিফারেন্ট টাইপের ড্যান্স ফর্ম করো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। ঠিক আছে, কত্থক, কথাকলি, তারপরে মণিপুরি, তারপর মোহিনীঅট্টম, কুচিপুড়ি, তারপর ভারতনাট্যম, বিভিন্ন রকমের ড্যান্স ফর্ম করো। আমাদের পরীক্ষায় কি কোশ্চেন আসবে, এই ড্যান্স ফর্ম গুলো কোন স্টেটের সেইটা মনে রাখা আমাদের খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যেটা আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এটাতে ফেমাস কিছু গুরু বা ফেমাস পার্সোনালিটির কিছু নাম আসে। ঠিক আছে, ফেমাস গুরু বা কিছু ফেমাস পার্সোনালিটির নাম আসে। এবার ভাবো তুমি যে একটা একটা ডান্স ফর্ম, ধরো তুমি ভারতনাট্যমে ধরলে, তাতে যে ভারতনাট্যম মানে আমাদের ভারতের সবচেয়ে প্রাচীন ডান্স, তাতে আজকে এতদিন ধরে কত বড় বড় শিল্পীরা এসেছে, এতজনের কি নাম মনে রাখা সম্ভব? সেটা কখনোই সম্ভব নয়। আমাদের টোটাল ভারতে যদি বলি টোটাল 9টা ক্লাসিক্যাল ড্যান্স আছে। ঠিক আছে, যার মধ্যে 8টা পিওরলি ক্লাসিক্যাল, একটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল, টোটাল 9টা ক্লাসিক্যাল ড্যান্স আছে। আমি যদি মনে করি যে এতদিনে 9টা ড্যান্সে কম করে 10 জন করে ফেমাস লোক আছে, তাহলে দেখো 9 × 10 টোটাল 90 জনের নাম আমাকে পড়তে হচ্ছে। শুধু একটা ডান্স ফর্ম পড়তে গেলে, তাও শুধু ক্লাসিক্যাল ফোক নয়, শুধু ক্লাসিক্যাল একটা ডান্স ফর্ম পড়তে গেলেই 9 × 10 টোটাল 90 জনের নাম আমাকে পড়তে হচ্ছে বা 90 জনের নাম মনে রাখতে হচ্ছে, যেটা পসিবল নয়, এত মনে রাখা সম্ভব নয়। বা জিকে যদি তোমরা স্ট্যাটিক জিকের কোনো একটা বই খোলো, যে বিভিন্ন বিখ্যাত যে অর্গানাইজেশন গুলো এবং তাদের হেডকোয়ার্টার, তো অনেক অর্গানাইজেশন রয়েছে, তাদের প্রচুর হেডকোয়ার্টার রয়েছে, অত কি মনে রাখা সম্ভব? তো সেই হিসাবে জিকে কেও 50% আমাদের ব্যাক কে দেবে না কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। তোমরা যদি জিকের কোশ্চেন দেখো পরবর্তীকালে, দেখবে সেই সমস্ত কোশ্চেন গুলো দিচ্ছে, মানে সেই সমস্ত ফেমাস পার্সোনালিটির নামগুলো দিচ্ছে যারা রিসেন্ট হয়তো মারা গেছেন বা রিসেন্ট হয়তো অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে সোজাসুজি বলতে গেলে তারা কমপ্লিট ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেই সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো এই জন্য আমাদের যদি জিকেও পড়তে হয়, জিকেতেও যদি 15টা কোশ্চেন থাকে, যেগুলো সায়েন্সের কোশ্চেন সেগুলো না হয় বাদই দিলাম, বাট বাকি যে কোশ্চেন গুলো থাকে যেগুলো স্ট্যাটিক জিকে থেকে থাকে, কিছু বলবো হিস্ট্রি থেকেও যে জিকে গুলো থাকে, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস করেই থাকে। তার মানে বলতে গেলে প্রায় প্রায় এই পরীক্ষাটার মধ্যে 50% ওয়েটেজই কারেন্ট অ্যাফেয়ার্স রাখছে। ঠিক আছে, প্রায় প্রায় এই পরীক্ষাটাতে 50% ওয়েটেজই কে রাখছে না কারেন্ট অ্যাফেয়ার্স রাখছে। তার মানে যে করেই হোক বাকি সব সাবজেক্টের সাথে সাথে সমান গুরুত্ব দিয়ে, বা আমি বলতে গেলে বলবো অধিক গুরুত্ব দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে পড়তে হবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে পড়তে হবে। তো আমি এতদূর যা বললাম, সবাইকে সেটা বুঝতে পারলো? সবাইকে আমার সাথে সহমত? একটু বলো, আমি শুনছি। কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ বলো। বোঝা গেছে, বোঝা গেছে। কারো কিছু প্রশ্ন আছে? ম্যাম সিলেবাসটা একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা, একজন বলেছে সিলেবাসটা একটু বুঝিয়ে দেবে, তাকে আমি একটা কথাই বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো সিলেবাস হয় না। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো সিলেবাস হয় না। আমরা যদি নেক্সট পেজে মুভ করি। ম্যাম একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম কারেন্ট অ্যাফেয়ার মানে যেহেতু 2024 আর 25টা দেখলেই হবে তো ম্যাম? সেগুলি সব আমি বলে দেবো। আমি আগে যেটুকু বলেছি সেটুকু আগে বলো ক্লিয়ার হয়েছে কিনা, কি পড়তে হবে কি না পড়তে হবে সেগুলো আমি সব বলে দিচ্ছি। বাকি সবার ক্লিয়ার হলে একটু হাত তুলে বলো। হ্যাঁ ম্যাম ক্লিয়ার ম্যাম।
ওকে, ঠিক। আচ্ছা, এবার বলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমাকে কি পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমাকে কি পড়তে হবে? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে প্রিভিয়াস 1.5 বছর, প্রিভিয়াস 1.5 বছর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে প্রিভিয়াস 1.5 বছর আমাদের পড়া খুবই জরুরি। ঠিক আছে, তো আমরা যদি পরীক্ষাটা আগে আমরা পরীক্ষাটা ধরেছিলাম যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে এসএলএসটির সাথে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে সেরকম খুব একটা সম্ভাবনা নেই, কারণ এখনো তো নোটিফিকেশন দেয়নি, ফর্ম ফিল আপ হয়নি। তো ফর্ম ফিল আপ করে যথারীতি আর যাই হোক সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে না। তো আমরা যদি পরীক্ষাটাকে অক্টোবর, ঠিক আছে, অক্টোবরের ফার্স্ট উইকে ধরি, যেখানে আমাদের মোটামুটি ধরে রাখো 2রা অক্টোবরের মধ্যে পুজো শেষ হয়ে যাচ্ছে, তো তারপরে যদি ধরো 4-5 তারিখ নাগাদ যদি আমাদের পরীক্ষাটাকে আমরা ধরি, ধরে নিচ্ছি সাপোজ টেন্টেটিভ যদি আমাদের পরীক্ষা অক্টোবরে হয়, তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কবে পড়তে হবে? আগের 1.5 বছরে। আচ্ছা, অক্টোবরে হলে আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক অব্দি পড়লেই হবে, তার বেশি পড়ার খুব একটা দরকার নেই। আগে আমাদের কোথা থেকে পড়তে হবে? মার্চ 2024 থেকে পড়তে হবে। ঠিক আছে, এই হিসাব আমরা যদি মার্চ 2024 থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক 2025 অব্দি কমপ্লিট করতে পারি, যদি পরীক্ষা অক্টোবরে হয়, তাহলে তো আরো কারেন্ট অ্যাফেয়ার্স বাড়বে, সেটা কথা না। যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবো। জেনারেলি 1 বছর থেকে 1.5 বছর যথেষ্ট, 2 বছর যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ 2 বছর হয়ে গেলেই প্রচুর, যেমন প্রাইজের ক্ষেত্রে বলবো বা নির্বাচনের ক্ষেত্রে বলবো, সেগুলো পুরোপুরি ইররিলেভেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য 1.5 বছর আমাদের যথেষ্ট। 1.5 বছরের পরে আমাদের আর কিন্তু পড়বার সেরকম কোনো রকম দরকার পড়ে না। তো 1.5 বছর অব্দি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি পড়তে হবে? আমাদের সম্পূর্ণ ইন্ডিয়া পড়তে হবে। ঠিক আছে, হয়তো কোনো পার্ট স্টেটকে আমরা ফোকাস করি, যে তামিলনাড়ুতে কি হচ্ছে বা অরুণাচল প্রদেশে কি হচ্ছে, পার্ট স্টেটকে হয়তো ফোকাস করে আমরা পড়লাম না। ঠিক আছে, কিন্তু তাও আমাদেরকে কিন্তু একটা ওভারঅল ইন্ডিয়ার জন্য যে স্টেটের যেটা দরকার আমাদের, সেটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে। সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলকেও একটা প্রচন্ড পরিমাণ ফোকাস করে রাখতে হবে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কি হচ্ছে, সেখানে কি কি স্কিম চলছে। ঠিক আছে, দেন আমাদের ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়ার্ল্ড সমসাময়িক বিশ্বে কি হচ্ছে। এবার বলবে এর মধ্যে আমরা কি পড়বো? হ্যাঁ, এর মধ্যে আমরা অ্যাওয়ার্ডও পড়বো, আমরা স্পোর্টসও পড়বো, ফেমাস পার্সোনালিটিও পড়বো, কোথায় কি নির্বাচন হচ্ছে সেটাও পড়বো, কোথায় কি প্রেসিডেন্ট এসছে সেটাও পড়বো, কোন দেশের কারেন্সি কি সেটাও পড়বো। বাট সবকিছুই টপিক রেলেভেন্ট ভাবে পড়বো, যেটা একদম কারেন্টে এসছে, বহু চর্চায় আছে বা নিউজে আছে, শুধু সেগুলোই পড়বো। না হলে যদি আমি এখন সবকটা দেশের কারেন্সি ক্যাপিটাল পড়তে যাই, তাহলে আমার ওইটা পড়তে পড়তেই পরীক্ষা চলে আসবে, বাকি কিছু আমি আর পড়তেই পারবো না। ঠিক আছে, তো এইভাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এভাবে পড়লে আমরা আশা রাখতে পারি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর শুরুও নেই, শেষও নেই। ঠিক আছে, এবার সেই হিসাবে যদি আমি পড়াতে যাই, আমিও সিলেবাস শেষ করতে পারবো না। আর সেই হিসাবে যদি তোমরাও তো পড়তে যাও, যে আমরা একটা মান্থলি ম্যাগাজিন তুলে নিলাম, প্রতিদিন পেপারে ফার্স্ট থেকে লাস্ট অব্দি পড়া শুরু করে দিলাম, যত কটা পেপার আছে, আমি স্টেটসম্যান নিলাম, টেলিগ্রাফ নিলাম, হ্যাঁ, ইকোনমিক্স টাইমস নিলাম, সব কটা থেকে আমি দেখা শুরু করে দিলাম, তাহলে আমাদের কি ব্যাপারটা হবে? আমাদের অল মানি ওয়াটার হবে, সব জলে যাবে আমাদের পরিশ্রম, আমাদের লাভের লাভ কিছুই হবে না। তো এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে যেটা তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, এমনি তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য রিসোর্সের অভাব নেই। বাস্তব কথা বলতে এখন ইউটিউবে প্রতিটা চ্যানেলে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, এক একটা চ্যানেলে এক এক রকম, মানে একদম খবরের সম্ভার নিয়ে বসে আছে। প্রচুর চ্যানেলে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর যদি একবার কোন স্টেশনে চলে যাও, প্রচুর প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, মান্থলি অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত রকম অ্যাভেলেবেল। তো এই ক্লাসটা আমরা কি করবো, সেটা আমরা আসলে ক্লাসের ফার্স্ট দিনই বুঝে নিই। হ্যাঁ, পরের দিন থেকে আমাদের খুব একটা সময় যেহেতু থাকবে না, তো এই ক্লাসটা আমরা কি করবো, আজকে আমরা ক্লাসের ফার্স্টেই বুঝে নিই। আমরা এই ক্লাসে মার্চের থেকে শুরু করে সেপ্টেম্বর, মানে মার্চ 2024 থেকে শুরু করে সেপ্টেম্বর 2025 অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, যেগুলো আমার মনে হয়েছে এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামের ক্ষেত্রে রেলিভেন্ট। আমার
মনে হয় এর থেকে আসবে, বাকি কপাল আছে। আর আমি যতটা ম্যাটেরিয়ালস দেব ততটা যদি আমরা পড়ে উঠতে পারি, তাহলে আমার তো মনে হয় অনেক ব্যাপার, তার থেকে আর বেশি পড়া খুব একটা সম্ভবও হবে না। বলছি ক্লাসের ফায়দাটা কি জানো? ক্লাসের ফায়দাটা হচ্ছে যে এত যে আমাদের চারিদিকে তথ্য, ঠিক আছে, অ্যাভেলেবেল। আমরা যদি নোটিফিকেশন অন করে রাখি, দেখবে গুগল থেকে ক্রমাগত তথ্য আসছে। কোনো একটা খবরের চ্যানেলে যদি নোটিফিকেশন বা নিউজ পেপারের যদি নোটিফিকেশন অন করে রাখো, ক্রমাগত দেখবে ঢুকছে। এবার ওগুলো যখন ঢুকতো, আমার ক্ষেত্রেও আমি বলবো, আমার না ফার্স্ট ফার্স্ট মনে হতো বাপরে এত কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে এর এতর মধ্যে কি করে সম্ভব? আমাদের তাহলে এখানে তামিলনাড়ুতে এই একটা অ্যাটাক হলো, এটাও আমাদের করতে হবে, ওখানে একটা এটা হলো, এটাও আমাদের জানতে হবে, কি করে সম্ভব? বা আমাদের যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এটাই মনে হয় যে এত তথ্য চারিদিকে, কোনটা মনে রাখবো আর কোনটাকে ছাড়বো। তো আমাদের ক্লাসে আমরা সেই কাজটাই সবচেয়ে বড় করবো, ঠিক, যে 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 তথ্যগুলো ইম্পর্টেন্ট আমরা সেই তথ্যগুলোকে আলোচনা করব, আর যে তথ্যগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা ছেড়ে দেবো। দ্বিতীয় আমরা কাজ এখানে কি করব, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সকে তো মুখস্থ করা যায় না, এটুকু তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি মুখস্থ করতে যত পাগল হয়ে যাচ্ছে, এত তথ্য এত কিছু, তো কারেন্ট অ্যাফেয়ার্সকে কিভাবে আমরা মনে রাখতে পারি? কারেন্ট অ্যাফেয়ার্সকে মনে রাখার জন্য দুটো ভালো টেকনিক আছে। এক হচ্ছে যেভাবে আগেকার দিনে বেদ মনে রাখতো শ্রুতি পদ্ধতিতে, সেই শ্রুতি পদ্ধতি আমি বলবো, তোমরা মন দিয়ে শুনবে, ঠিক আছে? আজকে হয়তো 1 ঘন্টা ডেমো ক্লাস দিয়েছে, পরের দিন থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম 1.5 থেকে 1.5 ঘন্টা হবেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তার কমে সম্ভবই নয়। তো আমি বলবো তোমরা শুনবে, এটা একটা হচ্ছে সবচেয়ে বড় শ্রুতি। কারণ অনেক কঠিন কঠিন নাম, অনেক কঠিন কঠিন জায়গা, বিদেশিদের নাম, এগুলো উচ্চারণ করতে আমাদের কষ্ট হয়। সেক্ষেত্রে কেউ যদি বলে দেয় বা বারবার বকবক বকবক করতে থাকে, সেটা মাথার মধ্যে ঢুকে যায়, এবং পরীক্ষার সময় আমাকে তো ডেসক্রিপটিভ পেপার লিখতে হচ্ছে না, 4টি এমসিকিউ অপশন দেবে, তার মধ্যে একটা চুজ করবো, তো অবভিয়াস কথা সেটা আমরা কিন্তু ওখান থেকে দেখে পড়েই নিতে পারবো, ঠিক। আর সেকেন্ড জিনিস কি, আমি যেটা করাবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কে রিলেট করে পড়া, ঠিক আছে? যেমন ধরো আজকে কোনো একটা কারণে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একটা নিউজ আমাদের এসছে, তো ওই নিউজটা পড়বার সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর কি কি নিউজ আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছি সেগুলো ওর সাথে সাথে আলোচনা করব, মানে থ্রু রিক্যাপিচুলেশন বা স্মরণ করবো। আমিও বলবো, তোমরাও আমার সাথে সাথে স্মরণ করবে। প্রথম 2-3টে ক্লাস একটু বোরিং লাগবে, তো আমি চাইবো 2-3টে ক্লাস তোমরা আমার সাথে থাকো, বোরিং লাগলেও থাকো, কিন্তু আমি এটুকু গ্যারান্টি দেবো যে 2-3টে ক্লাসের পর থেকে যে আমার সাথে থাকবে তার কাছে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটাই সোজা হয়ে যাবে। মানে একটা যে চাপের বিষয়, কি পড়বো কি পড়বো না, মাথায় থাকবে কিনা, কিভাবে পড়বো, এগুলো অনেকটা চলে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই এক হচ্ছে শ্রুতি পদ্ধতি আমি বলবো, আর দ্বিতীয় হচ্ছে রিলেট করে 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 যাবো। যখনই একটা কিছু বিষয় আসবে ওই বিষয় সম্পর্কিত আগে সব তথ্য বলবো, তো অবভিয়াস কথা তোমার সেক্ষেত্রে সবকিছু মাথায় চলে আসে, ঠিক আছে? এরপরে বাকি তোমাকে তো এফোর্ট দিতেই হবে। রোজ একবার করে দিনে 1 ঘন্টা সময় রাখবে, নোটসটাকে জাস্ট এভাবে 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 যে নোটসটা আমি প্রদান করবো সেটাকে জাস্ট একটু স্ক্রল করে করে দেখবে, মুখস্থ করার চেষ্টা করবে না, জাস্ট এমনি স্ক্রল করে করে দেখবে, চোখের দেখাই দেখবে, ওটাতেই মাথায় থাকবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো। মোটামুটি আমরা হিসাব করে দেখেছি যে আমরা টোটাল 30টার মতো ক্লাস পাবো, ঠিক আছে? 30টার মতো ক্লাস পাবো যদি আমাদের অক্টোবরের ফার্স্টে হয়, তো তবে আমরা 30টার মতো ক্লাস পাবো। আদারওয়াইজ আমরা বেশিও ক্লাস পেতে পারি। প্রতিটা ক্লাসে আমি 15 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করবো, ঠিক আছে? আগেই ফার্স্ট দিনে আমি বলে দিচ্ছি কি করব কি করব না। প্রতিটা ক্লাসে আমি প্রথম 15 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করবো। তার মানে আজকে সেই হিসাবে তোমরা যদি আগের পৃষ্ঠাটা দেখো, এখানে দেখো লেখাই ছিল, এখানে আমরা দেখো লিখেছি 1 মার্চ থেকে 15 মার্চ, ঠিক আছে? 1 মার্চ থেকে 15 মার্চ, তার মানে 15 দিন, তাই তো? তো প্রতিটা ক্লাসে আমরা 15 দিনের করে কভার করবো। আজকে হয়তো 15 মার্চ অব্দি যেতে পারবো না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর আছে, আমি যখন নোটটা প্রোভাইড করবো তো দেখতে পাবে প্রচুর তথ্য আছে, সেগুলো আলোচনা সাপেক্ষ, 1 ঘন্টার ডেমো ক্লাসে হবে না। তার মধ্যে আজকে ফার্স্ট ক্লাস,
অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে মানুষের ডাউট থাকে, কারণ যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভীষণ ভীষণ ডাইনামিক টপিক, যেটা আমাদেরকে প্রচন্ড পরিমাণ টেনশন দেয়। তো পার ডে আমরা 15টা করে কারেন্ট অ্যাফেয়ার্স করবো। আর কোশ্চেন কোথায় প্র্যাকটিস করবো? কোশ্চেন যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এমনিও কোনো লাভ হবে। তো কোশ্চেন আমরা কোথায় প্র্যাকটিস করবো? কেউ একটা কিছু অন করে দিয়েছে। হ্যাঁ, কোশ্চেন আমরা কোথায় প্র্যাকটিস করবো? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আমরা আমাদের যে গ্রুপ থাকবে, ঠিক আছে, আমাদের যে গ্রুপ থাকবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে আমরা প্র্যাকটিস করবো। সেখানে আমি পার ডে 5টা 10টা যা পারি কোশ্চেন দেবো। সেখানে আমরা হয় পোলে অ্যান্সার নেবো, নয় খাতায় লিখে অ্যান্সার নেবো। আমরা সেখানে ওই কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? কারণ ক্লাসে আমাদের এখানে প্র্যাকটিস করা পসিবল প্রথম প্রথম হবে না, তারপরে শেষের দিকে সিলেবাস শেষ হয়ে আসলে তখন আমাদের প্র্যাকটিস করা অনেকটাই পসিবল হবে। তো প্রথম প্রথম হবে না। তো পার ডে ক্লাসে আমরা 15 দিন করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। এভাবে মোটামুটি 30টা ক্লাসে আমরা গত 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। আচ্ছা, এরপরে একটা কথা বলি। আমরা এখন রয়েছে হচ্ছে জুন 2025-এ, ঠিক আছে? এবার আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো মার্চ 2024-এ। তো অবভিয়াস কথা, আমাদের এখনের থেকে 1 বছর আগের ঘটনা, ঠিক? তো বলতে কারো কারো মনেই হতে পারে, ম্যাম এটা তো এরকম হয়ে গেল, এরপরে তো এটা এই চেঞ্জ হয়ে গেল, ওটা তো ওই চেঞ্জ হয়ে গেল। দেখো, আমাদের মধ্যে জ্ঞানী মানুষ প্রচুর আছে, ঠিক আছে? সেই সমস্ত মানুষদেরকে সম্মান করেই বলছি, আমি সেই সমস্ত মানুষদের সাথে চলবো যাদের কারেন্ট অ্যাফেয়ার্স এ কোনো জ্ঞান নেই, মানে অজ্ঞানী। এবার আমি যদি সম্পূর্ণভাবে তোমাকে মার্চ 2024-এ নিয়ে যেতে পারি, হ্যাঁ, হয়তো সেখানে আমাদের অপারেশন সিন্দুর সম্পর্কে কোনো তথ্য নেই, বা হতে পারে যে আমাদের যে 97 অস্কার অ্যাওয়ার্ড হয়ে গেল সেটা সম্পর্কে কোনো তথ্য নেই, কিন্তু আমার ওই মাসটা কমপ্লিট করতে ইজি হবে, ঠিক আছে? ওই মাসটা যখন কমপ্লিট করে আমি তারপরের মাসে যাব বা তারপরের মাসে যাব, তখন আমার সারাটা কন্টিনিউয়াস থাকার ফলে বিষয়গুলো একটা কন্টিনিউটি বজায় থাকবে এবং আমাদের ব্রেনের পক্ষে সেটা খুব উপযোগী একটা ব্যাপার হবে, ঠিক আছে? যেমন হঠাৎ করে যদি আমি এখন 97 একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে শুরু করে দিই মার্চ 2024 পড়াতে পড়াতে, দিয়ে বলি জানো তো 96-এ না ওপেন হাইমার 7টা অ্যাওয়ার্ড পেয়েছিল, অমুকে 96-এ না টু কিলার টাইগার বলে ভারত থেকে একটা ডকুমেন্টারি পাঠানোর চেষ্টা হয়েছিল, গুলিয়ে যাবে, ঠিক আছে? 96 আর 97 এর মধ্যে কমপ্লিট ভাবে গুলিয়ে যাবে, যেখানে আমার দুটোই মোটামুটি পড়তে হবে, ঠিক আছে? 96 তো পড়তে হবে, 97 তো পড়তে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিষ্ঠা সাল কত, কবে হচ্ছে, কি হচ্ছে, সব পড়তে হবে। 1 সেকেন্ড, কিছুটা মনে হয় ডিস্টার্ব হচ্ছে নাকি? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সবকিছুই পড়তে হবে। তো আমি যেটা একটুখানি অসুবিধা হচ্ছে মনে হয়, তাও আমি একটুখানি বলে দিই। শাটডাউন হয়ে গেল। হ্যাঁ, শাটডাউন হয়ে গেছে, হয়ে যাক, আমি আবার চালাচ্ছি। একটুখানি কথাটা বলে দিই, তারপর আমি ক্লাস শুরু করবো যখন চালাচ্ছি। তো আমাদের যেটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে, তো এইভাবে আমাদের কি হবে, কন্টিনিউটিটা বজায় থাকবে, তাহলে আমাদের কি হবে, এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এতক্ষণ যা যা বললাম তোমরা কি সবাই সেটা বুঝতে পারলে বা ব্যাপারটা ধরতে পারলে? যদি ধরতে পারে একটু হাত তুলে জানাও, তাহলে আমি আমাদের আজকে ক্লাসটা স্টার্ট করবো। কারো কিছু যদি অসুবিধা থাকে মন খুলে আজকের দিনে বলতে পারো, পরের দিন থেকে আর বেশি অসুবিধা শুনতে পারবো না। ম্যাম সালের করে করবো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, কি বলছো? মানে কোন কোন সালের আরেকবার বলো। কোন কোন সালের কোন কারেন্ট কোন অ্যাফেয়ার্স সালে? 2024 সালের মার্চ থেকে শুরু করে 2025 সালের সেপ্টেম্বরের ফার্স্ট উইক অব্দি করবো, ঠিক আছে? আর জানুয়ারি ফেব্রুয়ারি কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি কভার করে দেবো, যখন আমরা ওই কোশ্চেন প্র্যাকটিস করবো তখন করে দেবো। ওকে, প্রচুর জন হাত তুলেছো, তার মানে তাদের কোনো অসুবিধা নেই, তাই তো? কারো কিছু জানার আছে? পরীক্ষা সম্বন্ধে কিছু জানা থাকবে না, সেটা আমি জানি, কারণ সেটা তোমাদের আগের 3জন স্যার বুঝিয়ে দিয়েছেন, 3টে ক্লাস হয়েই গেছে। কিন্তু কারো কি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানার আছে? নেই তাহলে, ম্যাম যেহেতু হ্যাঁ, বলো।
বললেন যে কারেন্ট অ্যাফেয়ার্স তো এমনিতেই মুখস্থ করা যায় না, জাস্ট আমরা না, আপনি বললেন যে দেখে জাস্ট চোখ বোলাতে থাকবো ওগুলোতে, মানে শুধু চোখ বোলালেই মানে অ্যাটেম্প্ট করতে পারবো পরীক্ষায়, মানে ভালো পারবো? দেখো, তুমি চোখ বোলাও, আর প্রতিদিন গ্রুপে যে কোশ্চেন গুলো দেওয়া হবে সেগুলোকে তুমি অ্যাটেন্ড করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে কিনা, তাই না? কোনো চিন্তা নেই, তুমি আমার সাথে বিশ্বাস করে একটা মাস সঙ্গ দাও, তারপর আমি বাকিটা তুলবো। ঠিক আছে, একটা মাস আমার সাথে একটু বিশ্বাস করে সঙ্গ দাও, কিছু মুখস্থ করার দরকার নেই, শুধু এই দুটো যে পদ্ধতি বললাম সেটা। হ্যাঁ, চোখটা অবশ্যই গোলাতে হবে, এবং সেটা ওরকম দায় ছাড়া নয়, ভালো মতো। ঠিক আছে। ম্যাম বলছিলাম এই যে 15 নাম্বার আছে কারেন্ট অ্যাফেয়ার্সে, তো ম্যাম এর মধ্যেও জিকেরও কিছু পার্ট ঢুকে থাকতে পারে ম্যাম কোশ্চেন? 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স শুধু জিকে থাকবে তা নয়, বাকি জিকের যে 15 নম্বর রয়েছে তার মধ্যে ধরে রাখতে 500 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। মানে ওই জিকে গুলো যেগুলো থাকবে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকেই জিকে গুলো থাকবে। জিকে একটা স্ট্যাটিক টপিক, যেটা খুবই সামান্য অংশ স্ট্যাটিক থাকে, বাকিটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে ডাইনামিকই হয়। চলো ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি এবার একটু ক্লাসটা স্টার্ট করে নিই, বাকি আমি ফোনটা রেখে দিলাম, যখন আমি আবার জানতে চাইবো তখন তোমরা বলো, ঠিক আছে? দেখো, আচ্ছা, সবাই একবার একটু আমাকে কনফার্ম করে দেবে, সবাই কি বোর্ডটা দেখতে পাচ্ছে? বোর্ড দেখতে পাচ্ছ তো? Okay. হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, দেখো, ফার্স্টে আমি কি লিখে দিয়েছি, আমি ফার্স্টে লিখে দিয়েছি ইন্ডিয়া, তারপরে আমি এখন ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স করবো। ফার্স্টে রয়েছে মিশন গঙ্গাধর, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যদিও আমি সেই ইম্পর্টেন্ট গুলোই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, তার মধ্যে মিশন গঙ্গাধর হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছে মিশন গঙ্গাধর? দেখো, আমাদের ভারতের এখন যে স্পেস দুনিয়া সেটা ভীষণ উন্নত হচ্ছে, তোমরা জানো। তো মিশন গঙ্গাধর রিসেন্ট নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে। কি করছে না, বলছে যে আমাদের ভারত 2035 সালের মধ্যে নাকি একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করে ফেলবে। দেখো, একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করবে, যেটা আমাদের রাশিয়া, ইউএসএ, চায়না এই তিনজন এতদিন কবজা করে বসেছিল, 2035 সালের মধ্যে আমাদের ভারতও একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করে ফেলবে। তার জন্য নরেন্দ্র মোদী লঞ্চ করেছে গঙ্গাযান। ঠিক আছে। আচ্ছা, এই গঙ্গাযান যে প্রকল্পটা সেটার মধ্যে কি হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যা আমরা ইউজ করব সেটা হচ্ছে দেশীয় ভাবে তৈরি, কমপ্লিটলি ইন্ডিজিনাস প্রজেক্ট, কারো থেকে ধারে নিয়ে, কারো থেকে ভিক্ষা করে নিয়ে নয়, সম্পূর্ণভাবে দেশীয়ভাবে তৈরি এই প্রজেক্টে আমরা প্রথমে চাঁদে যাব, সেখানে চাঁদের মাটির স্যাম্পল টেস্ট করব, আমরা শুক্র গ্রহে যাওয়ার চেষ্টা করব, আমরা 2035 সালের মধ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানাবো। আমাকে এখান থেকে কি পড়তে হবে? আমাকে পড়তে হবে যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিশন গঙ্গাযান, যেটা 2035 সালের মধ্যে ভারতের স্পেস স্টেশন তৈরি করছে। আর কি করতে হবে? আর করতে হবে সেটা হচ্ছে মিশন গঙ্গাযানের জন্য কাকে কাকে, সরি আর করতে হবে মিশন গঙ্গাযানের জন্য কাকে কাকে, কোন কোন অ্যাস্ট্রোনটদেরকে আমরা চুজ করেছি, বা বলতে পারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুজ করেছে। দেখো, কারা কারা: প্রশান্ত বালকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ, শুভাংশু শুক্লা। পরীক্ষা দিয়ে দিল যে নিচের কোন অ্যাস্ট্রোনট বা নিচের কোন মহাকাশচারী গঙ্গাযান মিশন প্রকল্পের অংশ নয়, বলে 4টে নাম দিল, 3টে নাম এখান থেকে দিল, চতুর্থ নামটা অন্য একজন কারো দিল। ঠিক আছে, এইভাবে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আচ্ছা, শুধু এইটুকু বললে হবে? বলো, আমাদের যে কমপ্লিট ভাবে কন্ট্রোল করে তার নাম কি? তার নাম হচ্ছে ইসরো, তাই তো? তার নাম হচ্ছে ইসরো। কে কোথায় রয়েছে? সে আমাদের, তার হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে বেঙ্গালুরু, বেঙ্গালুরুতে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আজকে আমি বুঝতে পারছি না, আমি লিখছি আর এটা ওঠাচ্ছি আর আমার লেখাগুলো চলে যাচ্ছে, তো আমি এই জন্য রিকোয়েস্ট করবো সবাই একটু স্ক্রিনশট নিয়ে রেখো, পরে দিন আমি প্রবলেমটা সলভ করবো,
আমি যেগুলো লিখবো, আমি লেখা সমেত প্রজেক্টটা বা পিপিটিটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা ওই পিপিটিটার মতো আমার লেখাটাও করতে পারো এবং সেটা তোমাদের সুবিধা হয়। ঠিক আছে? ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আমাদের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আমাদের হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। কবে এস্টাবলিশ হয়েছে? 1969-এ বেঙ্গালুরুতে। এর নাম কি? অন্তরিক্ষ ভবন। ঠিক আছে, এর নাম হচ্ছে অন্তরিক্ষ ভবন। 1969 সালে ইসরো স্থাপিত হয়। আমাদের যে যত প্রজেক্ট, যত মিশন, এই যে মঙ্গলযান, চন্দ্রযান, তারপর বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার যা হয়, বা এখন গঙ্গাযান যা হয়, সব এই ইসরোর আন্ডারে হয়। ঠিক আছে, ইসরো এগুলো সব কন্ট্রোল করে। তো ইসরোর এখন চেয়ারপারসন কে আছে? 2025 সালে কে এখন চেয়ারপারসন রয়েছে বলো? ভি সোমনাথ আর আর রয়েছে নারায়ণন। ভি নারায়ণন। ঠিক আছে, তো আমাকে শুধু এই দুজনের নাম মনে রাখতে হবে। আর বেঙ্গালুরু যে হেডকোয়ার্টার 1969-এ প্রতিষ্ঠা, এটা মনে রাখতে হবে। বলবে ম্যাম এটা কি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন? কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন তো ছিল শুধু গঙ্গাযান প্রকল্প, কবে কি হতে চলেছে আর কারা যাচ্ছে। আপনি এটা কোথা থেকে নিয়ে আসলেন? এটা পড়ানো স্ট্যাটিক জিকে। এইভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে স্ট্যাটিক জিকে কে কভার করবো, করতেই হবে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর সাথে সাথে আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বলতে পারো, স্ট্যাটিক জিকে পড়তে হবে। কারণ সারা ভারতে, সারা বিশ্বে প্রচুর অর্গানাইজেশন রয়েছে, কোনটা করবো কোনটা ছাড়বো সেটা চাপের বিষয়। আর ইসরো আমাদের এখন পরীক্ষার হট টপিক, আসতেই পারে ইসরো। তার কারণ কি? তার কারণ গঙ্গাযান প্রজেক্ট আমাদের এখন খবরে রয়েছে। তো গঙ্গাযান প্রজেক্টকে কে কন্ট্রোল করছে? কন্ট্রোল করছে ইসরো। তো সেই হিসাবে যদি আমাদের স্ট্যাটিক জিকে থেকে ইসরোকে প্রশ্ন দেয়, তাহলে তো আমরা সেটাকে না করতে পারি না। এবং সেটা কি হলো? কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকে। ঠিক আছে, প্রতিষ্ঠা হয় কবে? 1969-এ, এবং বেঙ্গালুরুতে রয়েছে হেডকোয়ার্টার। আমি যদি বোঝাতে পারি একটু বলো, ম্যাম, হাত তুলে জানাও। ম্যাম হ্যাঁ বলো। চেয়ারপারসন দুটোর নাম কি বললেন? সোমনাথ লেখো, সোমনাথ আর নারায়ণন। সোমনাথ এবং নারায়ণন। নেক্সট পেজে চলে গেলাম। আচ্ছা তোমরা একটু হাত ফাত তুলে বলো বুঝতে পারলে কিনা, আমি এত করে জিজ্ঞাসা করলাম। ওকে ওকে, ঠিক। আচ্ছা, নেক্সট চলে আসলাম। টাইগার, টাইগার, এটাও ইম্পর্টেন্ট। দেখো কেন ইম্পর্টেন্ট। আমরা এমনি অস্কার এতদিনে মোটে 9 জন আমাদের ভারত থেকে পেয়েছি। ঠিক আছে, এতদিনে অস্কার সেই স্থাপিত হয়েছে কবে? 1929 সালে। 1929 সাল থেকে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই 2025 সাল অব্দি আমাদের মোটে 9 জন ভারতীয় অস্কার পেয়েছে, যার মধ্যে সত্যজিৎ রায় তোমাদের খুব কমন। বাকিদের নিয়ে আমি একদিন যখন 97 একাডেমি অ্যাওয়ার্ডস আলোচনা করবো তখন বলে দেবো যে কারা কারা অস্কার পেয়েছে, আমাদের এটা জানা দরকার। ঠিক আছে, তো আমাদের ফিল্ম অস্কার তো পায় না ঠিকই, কিন্তু আমরা যাকে নমিনেট করে পাঠাই, হ্যাঁ, তাদেরকে আমাকে করতে হয় যে আমরা অস্কারের জন্য কাকে নমিনেট করে পাঠিয়েছিলাম। তো আমাদের অস্কারের জন্য 96 একাডেমি অ্যাওয়ার্ডের জন্য, ঠিক আছে, 96 একাডেমি অ্যাওয়ার্ড, এটা কবে হয়েছিল? এটা 2024 সালে হয়েছিল। ঠিক আছে, 96 একাডেমি অ্যাওয়ার্ডের জন্য আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম টু কিল আ টাইগার এটাকে পাঠিয়েছিলাম। অস্কারের জন্য এটাকে আমি পাঠিয়েছিলাম এবং সেটা বেস্ট ডকুমেন্টারি হিসেবে নমিনেটও হয়েছিল। আমাকে এখান থেকে প্রশ্ন আসবে যে এই যে টু কিল আ টাইগার, এটা কোন রাজ্যের ওপর লেখা? মনে রাখবে এটা ঝাড়খণ্ডের ওপর লেখা। ঝাড়খণ্ডের একটি গরিব ফ্যামিলি, সেই ফ্যামিলির একজন নাবালিকাকে গণধর্ষণ করা হয়। আর তার পিতা সেই মেয়ের গণধর্ষণের বিচার পাওয়ার জন্য যে যুদ্ধ করেছিল বা যে লড়াই করেছিল, সেটাই নিয়েই হচ্ছে এই টু কিল আর টাইগার। ঠিক আছে, তাহলে টু কিল আর টাইগার কোন জায়গার উপর লেখা? ঝাড়খণ্ডের উপর লেখা। এটা একটা হিন্দি ভাষার কানাডিয়ান ডকুমেন্টারি, যার পরিচালককে নিশা পাহুজা। জেনে রাখতে হবে তার পরিচালক কে রয়েছে। পরিচালক রয়েছে নিশা পাহুজা। ঠিক আছে,
আচ্ছা, ঝাড়খণ্ড সম্পর্কে বলতে গেলেই আমাদের কোন নাচের কথা মনে আসে বলো? ছৌ নাচের কথা মনে আসে? আমাদের তিনটে জায়গার ছৌ নাচ খুব বিখ্যাত, তাই তো? বলো, পশ্চিমবঙ্গ একটা, উড়িষ্যা একটা, আর ঝাড়খণ্ড একটা, তাই তো? ঝাড়খণ্ডের যে ছৌ নাচ মনে রাখবে, ঝাড়খণ্ডের যে ছৌ নাচ হতে পারে এটা স্ট্যাটিকের কোশ্চেন, কিন্তু এটাই কারেন্টের সাথে আমাদের রিলেটেড। ঝাড়খণ্ডের যে ছৌ নাচ সেটা সেমি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল মানে এখন যে টোটাল ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে 9টা, তার মধ্যে 8টা হচ্ছে পিওর ক্লাসিক্যাল আর একটা হচ্ছে এই ছৌ নাচটা, ঠিক আছে? যেটা মিনিস্ট্রি অফ কালচার বলেছে। কে দিয়েছে? মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ কালচার। আর এই 8টাকে কে দিয়েছে? সঙ্গীত নাটক একাডেমি। আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স গুলো রয়েছে তাকে কে বলেন যে এটা ক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল নয়, সেটাকে বলে হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি কিন্তু ছৌ নাচকে ক্লাসিক্যাল বলেনি। মিনিস্ট্রি অফ কালচার কিন্তু বলেছে যে না, ঝাড়খণ্ডের যে ছৌ নাচ তার মধ্যে সেখানকার সংস্কৃতি বা ট্র্যাডিশন এবং কালচার ফুটে উঠছে। সো ঝাড়খণ্ডের ছৌ নাচকে কিন্তু অবশ্যই সেমি ক্লাসিক্যাল বলা যায়। সেমি ক্লাসিক্যাল কেন বলেছে জানো তো? তার কারণ হচ্ছে ক্লাসিক্যাল মানে হচ্ছে শুধুই তাল ছন্দ লয় এগুলো নিয়ে হবে, কিন্তু ছৌ নাচের মধ্যে কিছুটা মার্শাল ড্যান্স রয়েছে বা মার্শাল আর্ট রয়েছে, ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের ছৌ নাচকে সেমি ক্লাসিক্যাল বলা হয়েছে। তো ছৌ নাচ ঝাড়খণ্ডের ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর একটা ঝাড়খণ্ডের ফোক ড্যান্স আমাদের পরীক্ষায় ভীষণ আসে, তার নাম হচ্ছে ফিরকাল, FIRKAL, ফিরকাল। এটা হচ্ছে ফোক ড্যান্স যেটার মধ্যে আমরা দেখতে পাই মার্শাল আর্টকে, ঠিক আছে? যার মধ্যে আমরা দেখতে পাই মার্শাল আর্টকে। আমি একটু সরে যাচ্ছি, একটু ম্যাম স্ক্রিনশট ওটা কি ম্যাম ওটা কি বললেন? ফিরকাল, FIRKAL, মার্শাল আর্ট। মার্শাল আর্ট কে বলা হচ্ছে এখানে, আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, এবার বলো ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের নাম কি? এটা কেউ একটা বলো, এগুলো তো আসতেই পারে। ঝাড়খণ্ডের CM এর নাম কি? কে বলবে? আচ্ছা, সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো? আমি এসে পড়েছি। বলো ঝাড়খণ্ডের CM এর নাম কি? হেমন্ত সোরেন। পড়তে হবে বাবা, যত কটা রাজ্য আছে সব কটার CM এর নাম পড়তে হবে, ঠিক আছে? এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেট করেই পড়তে হবে। এবার একটু বল, তোমাদের স্ক্রিনের দিকে আমি তাকাচ্ছি, আমাকে বলো তোমাদের কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। ম্যাম আপনি একটু বাম দিক চেপে লিখুন, ডান দিকে লিখছেন কিছু মানে দেখা যাচ্ছে না, একটু আচ্ছা জাস্ট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি বাম দিক থেকে লিখছি, ওকে, কোনো অসুবিধা নেই। ম্যাম লেখাগুলো আবছা আবছা, কি আছে না লেখাগুলো? বলো। আবছা আবছা টাইপের ম্যাম, লেখাগুলো ঠিক ক্লিয়ার হচ্ছে না। লেখা আচ্ছা আসছে? আচ্ছা, একটা কাজ করো তাহলে, মনে হচ্ছে এটা তোমার নেটওয়ার্কের ইস্যু, কারণ লেখা এখানে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আরেকবার CM এর নাম বললাম হেমন্ত সোরেন, SOREN, ওকে, হেমন্ত সোরেন। আচ্ছা, আমি পরেরটাই চলে যাচ্ছি। কারো যদি মনে হয় যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দেখতে দেখতে পাচ্ছ না, তোমাদের জন্য রয়েছে রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাস দেখো, ওকে? চলো, এই দেখো, দেখো, ইন্ডিয়া আবার একটা নতুন প্রজেক্ট লঞ্চ করতে চলেছে যার নাম হচ্ছে মৎস্য 6000, ঠিক আছে? মৎস্য 6000, এখানে কি রয়েছে আমি আগে একটু ব্যাপারটা বলে রাখি। মানে তুমি যদি ওশানে যাও, ও এমনি জলের একটা প্রচুর চাপ আছে, যারা পুকুরের নিচে যায় তারা বুঝতে পারে জলের একটা প্রচুর চাপ আছে। এবার ওশানের যে জল হয় তার মধ্যে তো লবণ দ্রবীভূত থাকে, ওশানের জলের ডেনসিটি বেশি, এর ফলে ওশানের জলে কি হয়,
চাপটাও অনেক বেশি হয়। তো এর আগে আমরা যখন ডিপ ওশেন দেখতে যেতাম, মানে গভীর সমুদ্রে যাওয়ার চেষ্টা করতাম, তো আমাদের ক্ষেত্রে সমস্যাটা কি হতো, আমরা গভীর সমুদ্রে যাওয়ার আগে আমাদের যে যন্ত্র সে ওই চাপ সহ্য করতে পারতো না, ফেটে যেত। এর ফলে গভীর সমুদ্রে কি ম্যারিন লাইফ রয়েছে, কি মিনারেল রিসোর্স রয়েছে, সেগুলো আমাদের ভারত কোনোদিনই পেত না। এদিকে বিশ্বের যে 5-6টা উন্নত দেশ, যার মধ্যে ইউএস, রাশিয়া, জাপান, চায়না পড়ে, এরা তো পৌঁছে গেছে, তাই না? এবার আমরা তো পিছিয়ে রয়ে গেছি। তো এইটাকে যাতে না হয় তার জন্য আমাদের ভারত সরকার বানিয়েছে মৎস্য 6000। মৎস্য 6000 হচ্ছে ভারতের প্রথম দেশীয়ভাবে একটা তৈরি করা যন্ত্র বা ভেহিকল বলতে পারো, যানও বলতে পারো, যে কিনা 3টে মানুষকে নিয়ে 6000 মিটারেরও বেশি গভীর সমুদ্রে যেতে পারবে এবং সেখানকার যে ম্যারিন লাইফ রয়েছে বা যে মিনারেল গুলো রয়েছে, খনিজ সম্পদ গুলো রয়েছে, সেগুলোকে এক্সপ্লোর করতে পারবে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, এটা মিনিস্ট্রি অফ, সরি এটা সেম কালি হয়ে যাচ্ছে, এটা মিনিস্ট্রি অফ আর্টস অ্যান্ড সায়েন্স এর আন্ডারে পড়ছে। ঠিক আছে, ব্লু ইকোনমিক পলিসি, এটা দিতেই পারে, ব্লু ইকোনমিক পলিসি বা ব্লু টক্স। ঠিক আছে, ব্লু টক্স এটা কিসের উপরে হয়? ব্লু ইকোনমিক পলিসি বা ব্লু টক্স এটা কিসের উপরে হয়? মনে রাখবে, এগুলো হচ্ছে সবই ওশেন রিলেটেড। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ওশেন রিলেটেড। ঠিক, তার অন্তর্গত এই প্রজেক্টটা করা হয়েছে। এই প্রজেক্টটা হচ্ছে ভারতের প্রথম একটা মানুষবাহী যন্ত্র যা 6000 মিটারের বেশি গভীরে যেতে পারে। তৈরি কে করেছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি, চেন্নাই। এটা অত দরকার নেই, দেখতে পারো। ঠিক আছে, এটা যদি করে ফেলতে পারে তাহলে ভারত হবে ষষ্ঠ দেশ। ভারতের আগে বানিয়ে ফেলেছে ইউএস, রাশিয়া, চায়না, জাপান, ফ্রান্স, 5টা দেশ বানিয়ে ফেলেছে। ভারত হবে ষষ্ঠ দেশ যদি মৎস্য 6000 সাকসেস করতে পারে। বলো, আমি সরে যাচ্ছি, কার কি বুঝতে অসুবিধা? বোঝা গেলে একটু হাত তোলো। ম্যাম এটা কি বলেন, ব্লু ইকোনমিক পলিসিটা কি বলেন একবার বলুন তো? ব্লু ইকোনমিক পলিসি বা ব্লু টক্স এটা হচ্ছে ওশেন রিলেটেড বা সমুদ্র রিলেটেড আলোচনা। আর মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সটা কি? মিনিস্ট্রি অফ আর্টস অ্যান্ড সায়েন্স হচ্ছে আমাদের ভারতের যত মিনিস্ট্রি রয়েছে তার মধ্যে একটা মিনিস্ট্রি, যে কিনা আমাদের ওশেন এবং বিভিন্ন আর্থের ওপর যে বিভিন্ন প্রজেক্ট গুলো হয় সেগুলো, যেমন এনভায়রনমেন্টাল পলিউশন এগুলো সবকিছু দেখে। মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্স, সংক্ষেপে MOES বলে, মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্স, MOES। বাকিরা বুঝতে পেরেছো? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজিটা কি বললেন একবার বলুন? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি, চেন্নাই, এটা তৈরি করেছে। খুব একটা ইম্পর্টেন্ট নয়, দেখে রাখবে জাস্ট। ঠিক আছে, তোমাদের জাস্ট এটুকুই দিতে পারবে, মৎস্য 6000 হলো একটি, বা মৎস্য যান হলো একটি, এটুকুই দেবে। বাকিরা হাত তুলেছে, তো আমি এই কি দিতে পারি? এই মিশনের প্রধান উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে যে গভীর সমুদ্রে এত মেরিন লাইফ রয়েছে, এত মিনারেল রিসোর্স রয়েছে, ঠিক আছে, যে এত খনিজ সম্পদ রয়েছে, উন্নত দেশটা তো পৌঁছে যাচ্ছে, সেগুলো নিয়ে নিচ্ছে, এক্সপ্লোর করে নিচ্ছে, ভারত পাচ্ছে না। তাই এটা ভারতকে করতে হবে, যাতে ভারতও উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারে। ওকে, বাকিরা হাত তুলে দিয়েছে, আমি আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা আমি একটুখানি বলে দিই, বেশি কিছু করার দরকার নেই। নতুন একটা মিশন বার করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আন্ডারে 75,000 কোটি টাকা করুক বা যা খুশি করুক, সেটা হচ্ছে PM সূর্য ঘর। ঠিক আছে, তোমাকে এটা দিতে পারে যে PM সূর্য ঘরের যে টাকাটা দেওয়া হবে সেটা কিসের জন্য দেওয়া হবে? যে ছাদের উপরে সোলার প্যানেল বা রুফটপ সোলার প্যানেল বসানোর জন্য, বা এটাও বলতে পারে যে PM সূর্য ঘর এটা কিসের যোজনা? ইলেকট্রিসিটি যোজনা না ওয়াটার যোজনা, কিসের উপর যোজনা? জাস্ট এইটুকুই মনে রাখবে যে PM সূর্য ঘর মুফট বিজলি যোজনা, একটা ফ্রি ইলেকট্রিসিটি স্কিম, না ছাদের উপর সোলার প্যানেল বসানোর জন্য কেন্দ্রীয় সরকার থেকে টাকা দেবে, তার জন্য 75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। ঠিক আছে, এখান থেকে এইটুকু জানলেই হবে। নেক্সট চলে আসো, এটা ইম্পর্টেন্ট,
টেলিকম ওটা কি রেগুলেটরি প্রত্যেক মানুষ তার বাড়ির ছাদে বসাবে সেই জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, প্রতি মানুষ তার বাড়ির ছাদে বসানো। নেক্সট চলে আসবে ট্রাই, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তার নবম চেয়ারম্যান হলেন অনিল কুমার লাহোটি। এটা মুখস্থ মানে মনে রাখবে, বারবার দেখে দেখে মনে রাখবে। এরকম বহু চেয়ারম্যান আসবে, ঠিক আছে, বহু প্রেসিডেন্ট আসবে, মুখস্থ করার চেষ্টা করলে তো পাগল হয়ে যাবে। মনে রাখবে, আর মনে রাখবে ট্রাই কবে স্থাপন হয়েছিল? 1997। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই প্রথম স্থাপন হয় 1997 সালে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমি পরের পেজে যাব, একটু হাত তুলে বলো। ম্যাম এই পিএম সূর্য ঘর মুহূর্তটা আরেকবার বলবেন তো? পিএম সূর্য ঘর হচ্ছে একটা ফ্রি ইলেকট্রিসিটি স্কিম, ফ্রি ইলেকট্রিসিটি স্কিম, ঠিক আছে। আমাদের জীবাশ্ম জ্বালানি যাতে বন্ধ হয়, ঘরে ঘরে যাতে সোলার প্যানেল বসানো সম্ভব হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার 75,000 কোটি টাকা দেবে। তুমি ছাদে শুধু সোলার প্যানেল বসাবে, তার জন্য 75,000 কোটি টাকা বিনিয়োগ করছে, তোমাকে তার জন্য টাকা দেবে। ওকে, ম্যাম একটু ট্রাইটা নিয়ে বলবেন। কি ম্যাম নিচে ওই ট্রাই আছে না, ট্রাই নিয়ে একটু বলবেন ম্যাম। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ভারতের টেলিকম রেগুলেটরি মানে টেলিকমিউনিকেশন যে সংস্থা রেগুলেট করে সেটা হচ্ছে ট্রাই। তার নবম চেয়ারম্যান হলো অনিল কুমার লাহোটি। এখান থেকে এইটুকুই মনে রাখবে, আর এটা মনে রাখবে 1997 সালে প্রতিষ্ঠা হয়েছিল, চেয়ারম্যান হচ্ছে অনিল কুমার লাহোটি। বাকিরা বুঝলে একটু হাত তোলো। ওকে, আচ্ছা চলে আসবো পরের ইম্পর্টেন্ট জিনিসে। সেটা হচ্ছে এখন সেফটি ট্যাঙ্ক বা ম্যানহোল পরিষ্কার করার জন্য রোবট এসে গেছে, নাম হোমোসেপ অ্যাটম। এই যে তার ছবি তোমরা দেখতে পাচ্ছ সবাই আশা করি। এইটা হচ্ছে এই যে গাড়ির পেছনে এই যে রয়েছে, এটা হচ্ছে একটা রোবট, ঠিক আছে। গাড়ির পেছনে এই যে রয়েছে এই একটা রোবট, এই রোবটটার নাম হচ্ছে হোমোসেপ অ্যাটম। এটা এখন এসে গেছে সেফটি ট্যাঙ্ক বা ম্যানহোল যেগুলো রয়েছে পরিষ্কার করবার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে জানো তো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে এই সমস্ত যে ম্যানহোল বা সেফটি ট্যাঙ্ক এগুলোতে অনেক আগেকার সময় মানুষ নামতো, ম্যানহোলে এখনো মানুষকে নামতে হয়, বাট সেখান দিয়ে প্রচন্ড দূষিত জল যায়, হ্যাজার্ডাস ওয়েস্ট যায়, ঠিক আছে। তার জন্য ভারত একটা স্কিম খুলেছে, মনে রাখবে, তার জন্য ভারত একটা স্কিম খুলেছে, তার নাম হচ্ছে নমস্তে। তার নাম হচ্ছে নমস্তে। নমস্তে স্কিম। এই নমস্তে স্কিমটা কেন খুলেছে ভারত সরকার? যাতে ভারত সরকার এই সমস্ত রোবট বা অন্য কোনো যন্ত্র ব্যবহার করে বিভিন্ন যে সিভেজ ওয়াটার গুলো রয়েছে বা ম্যানহোল রয়েছে বা সেপ্টিক ট্যাঙ্ক রয়েছে সেগুলো ক্লিন করতে পারে, ডিরেক্ট কোনো ম্যানুয়াল লেবার না লাগে, ঠিক আছে। ম্যানুয়াল লেবারকে বন্ধ করতে হবে, এই সমস্ত জায়গায় ম্যানুয়াল লেবারকে বন্ধ করতে হবে। এই নমস্তে যে স্কিমটা, এটা এসছে কিসের আন্ডারে? স্বচ্ছ ভারত মিশন। বাংলায় লিখছি, আশা করি সবাই বুঝতে পারবে। স্বচ্ছ ভারত মিশন বা অভিযান, স্বচ্ছ ভারত মিশন বা অভিযান, ক্লিন ইন্ডিয়া কবে লঞ্চ করা হয়েছিল? 2014 সালে। মনে রাখবে, এইখান থেকে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই দিতে পারে, দিলে বলবে 2014 সাল থেকে কোশ্চেন এসছে, এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড নয়। দিতেই পারে যে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটি কবে লঞ্চ করা হয়েছিল, কারণ এটা কমপ্লিট ভাবে এই হোমোসেপ অ্যাটম এবং নমস্তে স্কিমের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তো এই হিসাবে আমরা জেনে রাখবো স্বচ্ছ ভারত অভিযান 2014 সালে লঞ্চ করা হয়েছিল। সরে যাচ্ছি, দেখো বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারলে একটু হাত তুলে বলো যে হ্যাঁ আমরা বুঝতে পেরে গেছি। ম্যাম স্বচ্ছ ভারত একবার বলুন। স্বচ্ছ ভারত মিশনটা। সত্যি কথা আরেকবার বলবো। ওই স্বচ্ছ ভারতের ওটা আরেকবার বলবেন ম্যাম। ও স্বচ্ছ ভারত একটা,
এই যে স্বচ্ছ ভারত হচ্ছে, স্বচ্ছ ভারত বা ক্লিন ইন্ডিয়ার যে প্রজেক্টটা, সেটাতে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বলেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন করা করতে এই যে ম্যানহোল রয়েছে, সিওয়েজ ওয়াটার রয়েছে, রাস্তার পাশে রয়েছে, আমরা আগে আবর্জনার ঢিপি করে রাখতাম, সেখান থেকে বিভিন্ন রকম রোগ জীবাণু আসতো। প্লাস সেগুলোকে ক্লিন করবার জন্য আগে ম্যানুয়াল লেবার ছাড়া কোনো উপায় ছিল না, ঠিক আছে। তো এখন স্বচ্ছ ভারত মিশন 2014 সালে, এখন বলবো না, 2014 সালে আমাদের যে বিজেপি গভর্নমেন্ট আছে সে লঞ্চ করে, মোদি লঞ্চ করে, যাতে এই সমস্ত ভাবে ভারত নোংরা না হয়, ঠিক আছে। এর আন্ডারে দেখবে বিভিন্ন সময় প্রতি বছর ক্লিনেস্ট সিটি অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়। এবছর এ পরিষ্কার শহর হয়েছে, এবছর এ পরিষ্কার শহর হয়েছে, তো ক্লিনেস্ট সিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এটাই হচ্ছে আমাদের স্বচ্ছ ভারত মিশন, যেখানে আমরা ভারতকে ক্লিন রাখবো। বলতে পারলাম? হ্যাঁ ম্যাম। দেখো তোমরা একটু বোঝো, আমি একটু জল খেয়ে নিই। আর আচ্ছা, বাকি একটু হাত তুলে বললে ভালো হয়, বুঝতে তো পারছি না। ক্লাসে 40 জন রয়েছে, 4 জন হাত তুলছে। ম্যাম একটু ওই রোবটটার নামটা বলে দিবেন তো ম্যাম, একটু সরে গেল দেখতে পাচ্ছি না। হোমোসেফ অ্যাটম, হোমোসেফ অ্যাটম, নোট পেয়ে যাবে, নোট পেয়ে যাবে, চাপ নেই, হোমোসেফ অ্যাটম। আচ্ছা, এই হলো আমাদের ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে নতুন লোকপাল চেয়ারপারসন এসছেন। নতুন লোকপাল চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। কাকে নিযুক্ত করা হয়েছে? এম খানভিলকার, যিনি সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি, ঠিক আছে। তাকে নিযুক্ত করা হয়েছে। এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে। ম্যাম আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব দেখতে পাচ্ছ না? না কি না এগুলো অসুবিধা হয়েছে? অসুবিধা হচ্ছে ম্যাম। ভিডিওটা কেমন যেন একটা ক্লিয়ার ভিডিও আসছে না, তার উপর ওই যে লাল কালি দিয়ে লিখেছেন না, ও অসুবিধা হচ্ছে। আপনি বলুন, আমি খাতায় আচ্ছা, লিখে নিচ্ছি। খাতা লিখতে হবে না, নোট পেয়ে যাবে, তুমি শুধু শোনো। কিছু খাতা লিখতে হবে না, তুমি শুধু শোনো। দেখছি আমি কি করানো। দেখো, ওগুলো হলুদ কালি বর্তমানে, দিয়ে লিখলে ভালো হতো ম্যাম। আচ্ছা ঠিক আছে, পরের দিন থেকে ওগুলো হলুদ কালি দিয়ে লিখবো, কোনো অসুবিধা নেই। এগুলো সব হলুদ কালি দিয়ে লিখবো, সবুজ কালি দিয়ে লিখবো। আমি বুঝতে পারি যে আজকের মতো একটু কাজ চালিয়ে নাও, পরের দিন সব করবো, ঠিক আছে। এম খানউইলকার, ইনি হচ্ছে আমাদের নতুন লোকপাল চেয়ারপারসন। ওকে, এবার জিনিসটা কথা আসি যে লোকপাল জিনিসটা কি, যে লোকপাল চেয়ারপারসন চালু করা হলো। লোকপাল জিনিসটা কি? লোকপাল হচ্ছে একটা স্ট্যাটিউটরি বডি, ঠিক আছে, বা বলতে পারো আইনের দ্বারা বিধিবদ্ধ একটা সংস্থা, যেটাকে মানে কিসের দ্বারা চালু করা হয়? লোকপাল এবং লোকায়ুক্ত আইন 2013, ঠিক আছে, বা লোকপাল বা লোকায়ুক্ত অ্যাক্ট 2013, এই আইনের দ্বারা তৈরি করা হয়। এটাতে কি করা হয়? সেটাতে একটা 8 জন মেম্বারের একটা বডি তৈরি করা হয়, ঠিক আছে। এখানে 8 জন মেম্বারের একটা বডি তৈরি করা হয়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে সমস্ত বড় বড় পাবলিক অফিসিয়ালস রয়েছে, যেমন ধরো আইএস, আইপিএস, আইআরএস, এরা যদি কোনো রকম ভাবে করাপশন করে, ঘোটালা করে, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? ঠিক আছে, এদের এগেন্স্টে তুমি যদি এখন এমনিটা কোর্টে যাও, সেখানে অনেক সমস্যা, বা এরা যদি বড় রকম কোনো সরকারের এগেন্স্টে ঘোটালা করে, তখন কে দেখবে? তখন তাদেরকে দেখে হচ্ছে এই লোকপাল, ঠিক আছে। 8টা মেম্বার দিয়ে কমিটি তৈরি করে, যেই 4টে মেম্বার অবশ্যই কোথাও না কোনো জায়গার জাজ বা বিচারক হতে হবে, ঠিক আছে। যেই মধ্যে 4টে মেম্বার অবশ্যই কোনো না কোনো জাজ বা বিচারক হতে হবে। জাজ বা বিচারকটা কি যদি লোয়ার কোর্টে হবে না, হয় সুপ্রিম কোর্টের হতে হবে, নয় হাইকোর্টের প্রধান বিচারপতি হতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতির নিচেও যদি কেউ হয় তাহলেও হবে না, হয় সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি হবে, নয় হাইকোর্টের কোনো প্রধান বিচারপতি হবে। 4 জন। বাকি 4 জন কি হতে হবে? ফিমেল থাকতে হবে তার মধ্যে, এসসি, এসটি, ওবিসি থেকে থাকতে হবে, মানে পিছিয়ে পড়া শ্রেণী এবং যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে
তাদের থেকেও থাকতে হবে, যাতে তারাও ওইটাকে রিপ্রেজেন্ট করতে পারে। ওকে, তো এই নিয়ে তৈরি হয়। এই যে লোকপালের চেয়ারপারসন, একে নিযুক্ত করে কে? একে নিযুক্ত করে রাষ্ট্রপতি। সব লেখা আছে, এখন শুধু গল্প মতো শুনে যাও, গল্পের মতো শুনে যাও, সব লেখা আছে, নোটে পেয়ে যাবে। একে নিযুক্ত করে কি? একে নিযুক্ত করে হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, এবার রাষ্ট্রপতি কি একা একা একে নিযুক্ত করতে পারে? তাও করতে পারে না। আমাদের যদি ভারতের দিকে তাকাও, ভারতের রাষ্ট্রপতি সেরকম কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে পুতুল। ঠিক, রাষ্ট্রপতি এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর কথা শুনেই চলে। একটা অর্গানাইজেশন রয়েছে, বা বলতে পারো একটা কমিটি রয়েছে, যেখানে যেখানে প্রধানমন্ত্রী তার চেয়ারপারসন হয়, তার সাথে থাকে আমাদের স্পিকার থাকে, লোকসভার স্পিকার থাকে, অন্যান্য উচ্চ বা অন্যান্য মাননীয় সব সুপ্রিম কোর্টের জাজরা থাকে, হাইকোর্টের যারা প্রধান বিচারপতি তারা থাকে। এই করে তাদের একটা কমিটি থাকে, সেই কমিটি রাষ্ট্রপতিকে রেফার করে যে হ্যাঁ, একে তুমি লোকপালের চেয়ারপারসন বানাতে পারো। দেন রাষ্ট্রপতি তাকে লোকপালের চেয়ারপারসন বানায়। বাট এর ক্ষমতা বিরাট। ঠিক আছে, যে কোনো গভর্নমেন্ট সংস্থাকে এর নির্দেশ দিতে পারে, যে কোনো গভর্নমেন্ট সংস্থার কাজের হিসাব চাইতে পারে। এ যদি বলে সিবিআই কোনো জায়গা থেকে তদন্ত ছেড়ে বেরোতেও পারবে না। এ যদি চায় কোনো পাবলিক অফিসিয়াল মানে আইএস আইএফএস কে সে জম্মু কাশ্মীর থেকে তুলে তামিলনাড়ু কন্যাকুমারীতে পর্যন্ত পাঠাতে পারে। এ যদি চায় এ সবকিছু করে। ঠিক আছে, তাহলে মনে এখান থেকে কি রাখবে? মনে এখান থেকে রাখবে এম খানউইলকারের নাম, যে বর্তমানে লোকপালের চেয়ারম্যান। আর কি মনে রাখবে? পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে মনে রাখবে যেটা এটা লোকপাল এবং লোকায়ুত অ্যাক্ট 2013 আন্ডারে তৈরি করা হয়েছে। বাকিগুলো শুধু এমনি 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 চোখ বোলাবে, মনে রাখার দরকার আছে বলে আমার মনে হয় না। পশ্চিমবঙ্গে অতটাও কঠিন একটা কারেন্ট অ্যাফেয়ার দেয় না। ঠিক আছে, শুধু এটুকু যদি জানতে পারো, এই দুটো লাইন, তাহলেই যথেষ্ট। বাকি চেয়ারপারসন বডি কি কি দিয়ে তৈরি হয় আমি মোটামুটি সব বলে দিলাম। যদি গল্পের মতো করে পড়তেও থাকো, এখন তো শ্রুতির মতো করে শুনেছো, অবশ্যই পারো। ঠিক আছে, আমার কথাগুলো ঠিক যারা মন দিয়ে শুনছে তাদের কানে বাজবে। আর যদি কারো নেটওয়ার্ক ইস্যু হয়ে থাকে, বা কেউ হতে পারে বোর্ড ঠিক করে দেখতে পাচ্ছ না, বা এক্স ওয়াই জেড কোনো রকম সমস্যা, প্লাস ফার্স্টে আমাদের অনেক সমস্যা হয়েছে সাউন্ডের ক্ষেত্রে, সবাইকে বলবো একবার আজকে রেকর্ডিংটা ভালো করে চালিয়ে শুনো। আজকে হয়তো বেশি দূর ক্লাস হলো না, ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস। রেকর্ডিংটা একবার ভালো করে চালিয়ে শুনো, তাহলে তোমাদের অল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডিংটা চালিয়ে শোনো, তাহলেই তোমাদের সব অল ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা একবার আমি নোটটা দেখিয়ে দিচ্ছি, আমি নোট কিভাবে সাজিয়ে এনেছি। আচ্ছা, এটা কি তারও কোনো অসুবিধা আছে একটু বলে নাও ফার্স্টে। ফার্স্টে একটু বলে যাবে কারো কি কোনো অসুবিধা রয়েছে। ম্যাম এটা 2013 সালে হয়েছিল। হ্যাঁ, এই একটা 2013 সালে হয়েছিল, আর একে 2024 সালে রিসেন্ট নিয়োগ করা হয়। আর ম্যাম এই এম খানউইলকার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক, বিচারক, হ্যাঁ। আর ইনি হচ্ছেন ভারতের বর্তমান লোকপাল চেয়ারম্যান। হ্যাঁ। আচ্ছা, মানে ইনি প্রাক্তন বিচারক আর ইনি হচ্ছেন লোকপালের চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ, লোকপালের চেয়ারপারসন হতে গেলে হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক হতে হবে, অথবা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে হবে। বাকিটা বুঝতে পেলে একটু হাত তুলে দাও, একটু বলো, আমি তো কিছু বুঝতে পারছি না, তোমরা কি বুঝতে পারছো না পারছো? এই তো, ভেরি গুড। আচ্ছা দেখো, আমি নোটটা কিভাবে সাজিয়ে নিয়েছি। আজকে যেহেতু তোমাদের সময়টা 1 ঘন্টা ছিল, সময়টা শেষ হয়ে গেছে, বাকিটা আমাদের পরের দিকে ক্লাসে করতে হবে। দেখো, এখানে আমাদের এখন ইন্ডিয়ায় চলছে, এখানে আমাদের এটা চলছে এখনো, এগুলো ইন্ডিয়া চলছে। এগুলো সব ইন্ডিয়ার ওপরে চলছে। যেহেতু 15 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, তো একদম কম হবে না, বুঝতেই পারছো। মোটামুটি যতটা পেরেছি, যারা ইম্পর্টেন্ট মনে হয়েছে কভার করার চেষ্টা করেছি। এগুলো চলছে। এরপরে এর আগে যে খবরগুলো ছিল, সেই খবরগুলো আমাদের মোটামুটি একটু ডিটেলসে পড়তে হবে। এরপর কিছু কিছু খবর, যেমন চম্বল ঘড়িয়াল অভয়ারণ্য কোথায় অবস্থিত, কৃষ্ণ রাধা ঠাকুর রিজার্ভ কোথায় অবস্থিত, বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ডে আমরা কবে দেখি, এই সমস্ত যে খবরগুলো রয়েছে, যেগুলো আমাদের জাস্ট ওয়ান লাইনারের মতো করে পড়লে হয়ে যায়, সেগুলো দেখো তোমাদেরকে ওয়ান লাইনার ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো দেখো তোমাদেরকে ওয়ান লাইনার ফর্মে দেওয়া আছে। ওয়ান লাইনার ফর্মে 3 পেজ এরকম দেওয়া আছে।
দেখো এখানে আমাদের ইন্ডিয়া শেষ হয়ে গেল, নেক্সট স্টার্ট হলো ওয়েস্ট বেঙ্গল। অধৈর্য হবে না, ইন্ডিয়াটা কিন্তু একটু বড় হয়, অবভিয়াস কথা ইন্ডিয়াটা একটু বড় হয় কারণ ইন্ডিয়ার খবর প্রচুর। দেন আমাদের স্টার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল আমাদের খুব একটা বড় নেই, এইখানে ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে গেল, তার সাথে ওয়েস্ট বেঙ্গলের শর্টস। দেন আমাদের স্টার্ট হচ্ছে ওয়ার্ল্ড, বিশ্বে কি কি ঘটনা হচ্ছে সেটা দেখার জন্য। এবং এই বিশ্বের এগুলো চলছে চলছে চলছে। দেন বিশ্বের কিছু শর্টস দিয়ে আমাদের যে পড়ানো বা নোট শেষ হয়ে গেল। এখানে সাথে সাথে আমাদের 1 থেকে 15 মার্চ অব্দি ক্লাসও শেষ হয়ে গেল। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। আজকে আমরা বেশি কিছু পড়াতে খুব একটা পারলাম না, তার কারণ হচ্ছে সময়ের অভাব আর ভীষণ প্রথমে ডিস্টার্ব হয়েছে। তো পরের দিন থেকে আমরা অবশ্যই ক্লাস ঠিকঠাক ভাবে করবো, 1.5 ঘন্টা যা আমাদের শিডিউল টাইম আছে নিয়ে করব। কারো ম্যাম কিছু 2016 অসুবিধা থাকলে প্রশ্ন পত্রটা আলোচনা করলে ভালো হতো। কি 2016 আলোচনা করবো? প্রশ্ন 2016 2016 প্রশ্নপত্র কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলোচনা করবো। 2016 কারেন্ট অ্যাফেয়ার্স করে কি করবে বলো? ওটা ম্যাথস না, আর এর আগে যে নেক্সট আলোচনা যে করবে। পরীক্ষাটা হয়েছিল ম্যাম, এর আগে কোনটা? এর আগে যে নেক্সট পরীক্ষাটা হলো না 2016 গ্রুপ সি গ্রুপ ডি, যেটাই আবার যে হবে। 2016 গ্রুপ সি গ্রুপের কোশ্চেন আমি দেখেছি, ওখানকার যে ওটা আগের ওখানে দিন স্যার করে দিয়েছিল, ওটা হ্যাঁ আগের সেটা দিন তোমাকে, স্যার হ্যাঁ ওটা ওই আমি ভিডিওটা বলে দিই দেখে শোনো। নিও, পেয়ে যাবে। হ্যাঁ আমি দেখেছি, শোনো আমি তোমাকে বলছি তোমাদের কোশ্চেন আমি দেখেছি, গ্রুপ সি গ্রুপ ডি কোশ্চেন দেখেছি। দেখো যিনি অঙ্ক পড়ান তিনি ওটা করাতে পারেন, যিনি ইংলিশ পড়ান তিনি ওটা করাতে পারেন, যিনি জিকে পড়ান তিনিও করাতে পারেন। আমি যদি এখানে নিয়ে এসে বসে পড়ানো বা আলোচনা করা শুরু করি, আমার পুরো 1.5 ঘন্টা টাইম তো ওয়েস্ট হবে। বিকজ না তো তখনকার স্ট্যান্ডার্ডের সাথে কিছু এখন মিলবে, না তো তখনকার কোনো খবরের সাথে এখনকার কিছু মিলবে, না তো তখনকার কোনো কিছুর সাথে এখনকার কোনো কিছু মিলবে না। কারণ 2016 আর 2025 মাঝখানে এতগুলো বছর কারেন্ট অ্যাফেয়ার্স ডাইনামিক হিউজ চেঞ্জ হয়ে গেছে, কোনো রকম ভাবে কিছু মিলবে না। আমি পিএসসি বিগত বহু পরীক্ষার প্রশ্নপত্র দেখে এসেছি, কারেন্ট অ্যাফেয়ার্স কিরকম আসে দেখে এসেছি, বাট কারেন্ট অ্যাফেয়ার্স কখনো রিপিট তো করবে না। তো 2016 কোশ্চেন পত্র আমাদের সি এর ক্ষেত্রে করার কোনো দরকার নেই। ওকে, আর কারো কিছু ডাউট আছে থাকলে বলতে পারো। ওকে ম্যাম। ঠিক আছে, আর কারো কিছু ডাউট? কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো আরেকবার বলো। ম্যাম বলছি আমাদের যে প্রাইমারি ব্যাচটা চলছে একই সাথে কি এটা চলবে? না, প্রাইমারি যে ব্যাচটা চলছে সেক্ষেত্রে আমি বলে রাখি আমার যেহেতু ইভিএস টা চলছিল, ঠিক আছে। এবার ইভিএস এর ক্ষেত্রে আমি এটা বলি, আমি হয়তো ইভিএস ক্লাসটা এখন করাচ্ছি না, চাপ নিও না, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স টা চলছে সেই জন্য আমরা ইভিএস ক্লাসটা এখন পড়িয়ে উঠতে পারছি না। প্লাস এখন প্রাইমারি যেহেতু পরীক্ষাও নেই, যখন প্রাইমারি আবার পরীক্ষা নোটিফিকেশন আসবে যতটুকু হয়েছিল তারপরে যতটুকু বাকি আছে আমি নিজ দায়িত্বে শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই। আসলে আমি এগুলো নিয়ে একটু ব্যস্ত আছি বলে আমি নিয়ে উঠতে পারছি না ক্লাস, তো ওটা আমি করে দেবো। ঠিক আছে, আর কারো কিছু ডাউট? না ম্যাম আমি সেই কথাটা বলছি না, বলছি যে আমাদের যে ব্যাচটা চলছে একই সাথে চলবে, মানে ওই ক্লাসগুলোও হবে প্লাস এই ক্লাসগুলোও কি হবে? হ্যাঁ, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে ক্লাস একই সাথে চলবে, শুধু ইভিএস এটা চলবে না। ইভিএস এখন স্টপ থাকবে, ইভিএস গ্রুপ সি গ্রুপ ডি হওয়ার পরে স্টার্ট হবে। ঠিক আছে ম্যাম আপনার ক্লাস খুব ভালো লাগলো ম্যাম। আচ্ছা, বাকি সবাই একটু বলো ক্লাস কেমন লাগলো, একটু লিখে মেসেজ করে হলেও বলো। সবার ক্ষেত্রে হয়তো ভয়েস ওপেন করে বলা সম্ভব নয়, বাকি ক্ষেত্রে বলো। তোমাদের বলাই তো খুব কোনো ভালো ব্যাপার না লেগেছে যে আমার ক্লাসটা, প্রচেষ্টাটা কেমন লাগলো। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, বাকি যখন একটু মেসেজ করে হলেও বলো। ভালো ভালো লাগছে, ভালো লেগেছে ম্যাডাম। খুব ভালো লাগছে, ঠিক থ্যাংক আছে। ইউ। থ্যাংক ইউ। আসলে তোমরা যদি না বলে আমি বুঝতেই পারবো না যে না, আমার এই প্রচেষ্টাটা তোমাদের কাজে লাগলো কি লাগলো না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যাদের ক্লাস ভালো লেগেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাম হ্যাঁ বলে ফেলো। বলছি কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা, আমি সত্যি বলছি ফ্র্যাঙ্কলি, যে কটা